হারিয়া আর ধারা এক গরিব দম্পতি ছিল। তাদের একটা ছেলে ছিল গোপাল। গোপাল পড়াশোনাতে খুব ভালো ছিল, সব সময় ক্লাসে ফার্স্ট হতো। দেখো বাবা, আমি এবারও ফার্স্ট হয়েছি, আর এবার মাস্টার মশাই আমাকে চকলেট দিয়েছেন। বাহ, খুব ভালো বাবা। এভাবেই সবসময় আমাদের মুখ উজ্জ্বল করিস গোপাল। ঠিক আছে মা। সবাই খুব খুশি ছিল। এখন আমাকে অন্য গ্রামের বড় স্কুলে যেতে হবে। ওই যে পাশের গ্রামে ওখানে? হ্যাঁ হ্যাঁ। ওটা তো অনেক দূর হবে, তুই কি করে যাবি এত দূর? মা, আমি ঠিক চলে যাব। আমার আরো অনেক বন্ধুও আছে ওই স্কুলেই, ওদের সাথে আমিও চলে যাব। এটা তো খুব ভালো কথা, তোর সাথে তোর বন্ধুরাও থাকবে। শুধু বর্ষাতে একটু অসুবিধা হবে, 5 কিলোমিটার ভিজে যেতে হবে। ভিজবি কেন? আমি তোর জন্য ছাতা এনে দেব। মা, আমাদের কাছে খাবারও তো টাকা নেই, ছাতা কোথা থেকে আসবে? বাবা, এখনো বর্ষা আসতে 1 মাস বাকি। 1 মাসের মধ্যে আমি এমন টাকা জোগাড় করেই ফেলবো যাতে তোর জন্য একটা ছাতা কিনতে পারি। সত্যি বাবা? হ্যাঁ বাবা, তুই চিন্তা করিস না, তুই শুধু তোর পড়াশোনাতে মন দে। হারিয়া একজন বাঁশের ঝুড়ি বানানোর কারিগর ছিল। ও জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আসতো আর তা দিয়ে নিজের ঝুড়ি বানাতো। এই ঝুড়ি বিক্রি করতে ও অনেক দূরের গ্রামের বাজারে বাজারে যেত। জুড়ি নেবে? জুড়ি 30 টাকা, 40 টাকা, 50 টাকা। ওই ঝুড়িগুলো কত করে? হ্যাঁ, 50 টাকা। আরে বাপরে, তো অনেক দাম। ওই ঝুড়ি যদি 30 টাকায় দিতে পারো তো দাও। কম করে 35 টাকা তো দিন। না না, 30 টাকাতেই দাও। ঠিক আছে, এই নিন। সব খরিদ্দাররাই হারিয়ার সঙ্গে খুব দাম দর করত, আর এই কারণে হারিয়ার রোজগার খুব কম হতো। এ তো খুবই কম, এর থেকে গোপালের ছাতার জন্য টাকা কিভাবে বাঁচাবো? কোনো ব্যাপার না, তুমি শুধু রেশন আনো। কাল আমি দেখি বিকেলেও বাজারে যাব, যদি আর কটা ঝুড়ি বিক্রি করা যায়। ঠিক আছে। হারিয়া আর ধারা ছাতার জন্য পয়সা জমাতে লাগলো, কিন্তু সারা মাস ধরে তারা 100 টাকাও বাঁচাতে পারলো না। এত কম টাকায় ছাতা কোত্থেকে হবে? জানি না, এদিকে বর্ষাও শুরু হয়ে গেছে। এখন গোপাল কি করে স্কুলে যাবে? মা কুলদেবী, আমাদের সাহায্য করো। দুজনে মিলে তাদের কুলদেবীর কাছে প্রার্থনা করলো। সেই রাতে পুরো পরিবার বর্ষার চিন্তায় ক্লান্ত হয়ে গেল। গোপালের চোখ জানালার দিকেই ছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি দেখে ও ভাবতে লাগলো, এখন কি করে স্কুলে যাব? এই প্রচন্ড বৃষ্টিতে তো সব বই ভিজে যাবে। মনে হচ্ছে কাল স্কুল কামাই করতে হবে। হে দেবী মা, আমাকে সাহায্য করো। গোপালের সাথে সাথে হারিয়ারও খুব চিন্তা হচ্ছিল। পরের দিন সকালে বৃষ্টি আরো জোরে নামলো। মা, এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না, আমাকে স্কুলে যেতে হবে। চিন্তা করিস না গোপাল, বৃষ্টি থেমে যাবে। গোপাল সারা দিন বসে বৃষ্টি দেখলো। ও খুব দুঃখিত ছিল, ওকে পড়ার জন্য স্কুলে যেতে হয়, কিন্তু এত বৃষ্টিতে স্কুলে যাবার জন্য ওর কাছে কোনো ছাতাই ছিল না। বাবা কষ্ট করে রোজগার করে যাতে আমাদের পেট ভরে যায়, এখন আমি যদি ছাতার জন্য জেদ করি তাহলে উনি বেচারা কোথা থেকে আনবেন? কোনো ক্ষতি হবে না আমি যদি কিছুদিন স্কুলে না যাই। হারিয়া গোপালের দুঃখ দেখছিল। সকাল থেকে রাত হলো আর সব লোক ঘুমিয়ে পড়ল। পরের দিনও একই অবস্থা, বৃষ্টি পড়তেই লাগলো আর গোপাল স্কুলে যেতে পারল না। এখনো আরো বেশি উদাস হয়ে গেল। হে দেবী, আমার প্রার্থনা শোনো, বৃষ্টি থামিয়ে দাও, আমাকে স্কুলে যেতে হবে। গোপালের এই প্রার্থনা শুনে হারিয়াও খুব উদাস হয়ে গেল। কেমন বাবা আমি, নিজের ছেলের একটা ইচ্ছেও পূরণ করতে পারি না। আমার তো জলে ডুবে মরা উচিত। সেই দিনটাও কেটে গেল আর তিনজন খাবার খেয়ে শুয়ে পড়ল। হারিয়ার স্বপ্নে তাদের কুলদেবী এলেন। হারিয়া, তুমি নিজেকে এত নিরুপায় ভেবো না, তোমার হাতেই তোমার সমস্যার সমাধান আছে। আমি বুঝতে পারলাম না দেবীমা। তুমি বাঁশ আর কাঠের ছাতা বানাও। বাঁশের? আচ্ছা দেবীমা। আর তখনই হারিয়ার ঘুম ভেঙে গেল। ও ঘরে পড়ে থাকা কাঠ খুঁজতে লাগলো, আর বাঁশও, আর কাঠ আর বাঁশ জুড়ে একটা ছাতা বানিয়ে দিল। সকালে যখন গোপাল উঠল, দেখলো ওর পাশে একটা ছাতা রয়েছে। কাঠের ছাতা? এটা তুমি বানিয়েছো বাবা? হ্যাঁ বাবা, এবার তো তুই স্কুলে যেতে পারবি। আর সেটাও বিনা ভিজে। ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। সেই দিন গোপাল আনন্দে স্কুলে যাবার জন্য তৈরি হয়ে গেল আর তার কাঠ আর বাঁশের তৈরি ছাতা নিয়ে বের হলো। রাস্তায় অনেক লোকেরা কাঠের ছাতাটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। যখন ও স্কুলে পৌঁছলো, ওর মাস্টার মশাইয়ের নজরও পড়লো ওই ছাতার ওপরে।
আশ্চর্য, এই বাঁশের ছাতা কে বানিয়েছে? আমার বাবা। অবিশ্বাস্য, আমি তো ভালো ছাতা আগে কখনো দেখিনি। তোমার বাবা আমার জন্য কি এরকম একটা ছাতা বানাবেন? হ্যাঁ, নিশ্চয়ই বানাবে, একদম। চলো তোমাদের বাড়িতে যায়। গোপাল মাস্টার মশাইকে তাদের বাড়িতে নিয়ে এলো। আপনার শিল্পকর্ম অসাধারণ। আপনি আমার জন্য এরকম একটা ছাতা বানিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মাস্টার মশাই। মাস্টার মশাই হরিয়াকে 1000 টাকা দিলেন। কম হলো না তো? অনেক বেশি এটা। প্রথমবার হরিয়া একসাথে 1000 টাকা পেল। এত টাকা দেখে ও খুব খুশি হলো। সারা রাত জেগে ও বাঁশ আর কাঠের ছাতা বানালো। পরের দিন সমস্ত ছাতা মাস্টার মশাইকে দিয়ে দিল। তারপর কি হরিয়া বাঁশের ছাতা বানানোর অর্ডার পেল। ও ছাতা বানাতে লাগলো আর ছাতা ঝটপট বিক্রি হতে লাগলো। হরিয়া তার বন্ধুদের তার কাছে কাজে রেখে নিল। 1 মাসের মধ্যে হরিয়ার ভাগ্য বদলে গেল। ও এত টাকা রোজগার করলো যা ও 1 বছর ধরেও রোজগার করেনি। এরকম একদিন এলো যখন বিজনেসম্যান হরিয়ার কাছে এলো। দাদা, আপনার এই বাঁশের ছাতার আইডিয়াটা খুবই ভালো। এটা পরিবেশকেও নষ্ট করে না। এর ইকো ফ্রেন্ডলি ছাতা আমি সব মলে বিক্রি করতে চাই। আমি কিছু বুঝতে পারছি না স্যার। বাবা, ইনি বলছেন যে তোমার কাঠের ছাতায় দূষণ কম হচ্ছে। উনি তোমার এই ছাতা বড় বড় দোকানে বিক্রি করতে চান। তোমাকে অর্ডার দিতে এসেছেন। আমার প্রতি সপ্তাহে 1000 ছাতা চাই। এই নিন অ্যাডভান্স। ওই বিজনেসম্যান হরিয়াকে 1 লাখ টাকা দিলেন। জীবনে প্রথমবার হরিয়া একসাথে 1 লাখ টাকা দেখল। হরিয়া গ্রামের আরো লোককে কাজে রাখলো। তারা সবাই কঠোর পরিশ্রম করতে লাগলো আর বাঁশের ছাতা ডেলিভারি দিতে লাগলো। দেখতে দেখতে সব মলে হরিয়ার বাঁশের ছাতা বিক্রি হতে লাগলো। আর হরিয়াকে একটা ছোট গ্রামে দুটো লোক দুজনের খুব ভালো পড়শি ছিল। ওদের নাম ছিল নানু আর ধানু। দুজনেরই ছোট ছোট দুটো কুঁড়ে ঘর ছিল সমুদ্র তটের সামনে, যেখানে দুজনের বউয়ের সাথে থাকতো। দুজনেই নিজেদের ছোট ছোট একটা কামরা বানিয়েছিল। মনু গরিব হওয়ার কারণে দুঃখী হয়ে থাকতো। অধিকাংশ সময় না খেয়ে থাকতে হতো। এই জন্যই সে সব সময় পূজা পাঠ করত। একদিন গাছের দেবতা ওর পুজোয় খুশি হয়ে যায় আর ওর কাছে আসে। বলো তোমার কি চাই, ভালো মানুষ? হে ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছ। তুমি খুব সৎ মানুষ, কিন্তু এবার তাড়াতাড়ি বলো তুমি কি চাও। আমি খুব ধনী হতে চাই ঠাকুর, খুব ধনী। তথাস্তু। সত্যি করে? কিন্তু মনে রেখো, খুব সহজে ধনী হওয়া যায় না। আর আমি তোমাকে বলবো না যে তুমি কিভাবে ধনী হয়ে উঠবে। তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। ঠিক আছে ঠাকুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর। মনুর বারান্দায় অনেক লম্বা লম্বা নারকলের গাছ ছিল, কিন্তু ও কোনোদিনই এই গাছগুলোর দিকে তাকিয়েও দেখেনি। খুব তাড়াতাড়ি এই নারকেলগুলো পেকে যাবে, কেননা এইবারে এই নারকেলগুলো পেরে বিক্রি করলে আমরা যদি পয়সা পাই। ও ভাগ্যবতী, খুব তাড়াতাড়ি আমরা অনেক ধনী হয়ে যাব। তাই আর এই নারকেলের কথা চিন্তা করার কোনো দরকার নেই, শুধু অপেক্ষা করো। মনু এটা জানতো না যে ভগবান নারকেলের ওপরই তার কৃপাদৃষ্টি রেখে দিয়েছিল। এর মধ্যে দিয়ে ভগবান পরীক্ষা নিতে চাইছিলেন। খুবই অদ্ভুত ব্যাপার। কাল পর্যন্ত তো এই নারকেলগুলো ছোট ছোট ছিল, কিন্তু আজ একদম পেকে গেছে দেখে মনে হচ্ছে। তোমারই মনে হচ্ছে না এটা? সত্যি, কালকে নারকেল ছোট ছিল আর আজকে এত বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমি ওপরে গিয়ে একবার দেখার চেষ্টা তো করতে পারো। যাও, এগুলো বাজারে গিয়ে বেচে দাও। আজকেই করতে হবে, কিন্তু আজকে তো আমার কাজ করতে ইচ্ছেই করছে না। কিন্তু নারকেলগুলো পেকে গেছে, ওগুলো তো তোমার জন্য আর অপেক্ষা করে থাকবে না। না, আজকে করব না। আজকে আমার কাজ করার একটু ইচ্ছা নেই। আরে নারকেলগুলো তো গাছ থেকে উড়ে যাবে না, ওইসব আমি কালকেই করে নেবক্ষণ। যাই হোক, কেউ কখনো অলস লোককে দিয়ে কোনোদিন কাজ করাতে পেরেছে? কিন্তু মনু যখন নিজের অলসতা দেখাচ্ছিল, ওই রাতেই ধানু বারান্দায় বসেছিল। দম দমা দম দম দম, আজকের রাত কি সুন্দর রাত।
এই রাতে সব চমৎকার হয়। যদি আমার সাথে এমন চমৎকার হতো, যদি আমিও অনেক ধন পেয়ে যেতাম। এটা কি কি এ তো নারকেল, এত বড় বড়, এতে তো অনেক অনেক মিষ্টি মিষ্টি জল হবে। বাহ 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 বাহ, দুটো নারকেল, তাও আবার আমার বারান্দাতেই এসে পড়েছে। বাহ, এবার তো এই দুটোই আমার, আর মানু তো জানতেও পারবে না। তুমি আমার জন্য কি এনেছো? নারকল? হ্যাঁ গো গিন্নি, এই দুটো নারকেলই মানুর গাছ থেকে পড়েছে, আর আমাদের বারান্দাতে এসে পড়েছে, বুঝলে? তো আমাদের এটা বলা উচিত হবে না? কেন? যেটা আমাদের জায়গায় এসে পড়েছে সেটা আমাদের। যাও, এই দুটোকে গিয়ে ভেঙে আনো, যাও। আমি মিষ্টি মিষ্টি জল খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছি একেবারে। ও এটা কি? হে ঠাকুর, এটাতে তো সোনার মুদ্রা রয়েছে। এই নারকেলটাতে সোনার মুদ্রা রয়েছে। আমারও বিশ্বাস ছিল নিশ্চয়ই কিছু চমৎকার হবে। তাড়াতাড়ি আর একটা নারকেলও ভাঙো। দুটো নারকেলে দুটো সোনার মুদ্রা, আমি তো ভাগ্যবান হয়ে গেলাম। আমি ঠিক জানি ওই নারকেল গাছের সব নারকেলে সোনার মুদ্রা রয়েছে। একটু ভেবে তো দেখো, আমরা যদি সব পয়সা পেয়ে যাই তাহলে তো আমরা বড়লোক হয়ে যাব। এবার শুধু দেখতে থাকো গিন্নি, ওই মানু কখনো টেরটিও পাবে না যে এই নারকেলগুলোতে কি আছে। এবার তোমার চালাক স্বামীর চালাকি দেখো, বুঝলে? আরে মানু, কি সুন্দর সকাল বল, তাই না? হ্যাঁ, তা তো বটে। মনে হচ্ছে তোমার নারকেলগুলো বড় হয়ে গেছে। এবার কি তুমি এগুলো কাটবে নাকি? হ্যাঁ, জানি না, এখন আমার কাজ করার কোনো ইচ্ছাই নেই। ধানু ভাই, আমার তো কখনোই লাগে না ও কোনোদিন এই নারকেলগুলো পারতে পারবে। তুমি তো জানোই আমার স্বামী কতখানি অলস ধরনের মানুষ। চিন্তা করো না, সবাই এত লম্বা নারকেল গাছে উঠে নারকেল পারতে পারে না গিন্নিমা। মনে হয় ও ভয় পায়। যদি তুমি চাও তাহলে আমি ওই নারকেলগুলো পেরে আনতে পারি। হ্যাঁ, তাহলে যদি তুমি চাও তাহলে আমি নারকেলগুলো বাজারে গিয়ে বিক্রি করেও আসতে পারি, আর বিক্রি করে টাকাগুলো তোমায় দিয়ে দেবো। কে, তুমি কি সেটা করবে? হ্যাঁ নিশ্চয়ই, এতে আর তেমন কোনো সমস্যা নেই। আর যদি তুমি চাও তাহলে আমি এই গাছটাও কিনে নিতে পারি। তা তুমি এত কি ভাবছো বলো তো মানু? আমি তোমার সব সমস্যা মিটিয়ে দেব, আর তুমি তোমার টাকাও পেয়ে যাবে। না না ভাই, গাছটা আমি বিক্রি করব না, মাফ করো। আমার ঠাকুরদা ওই গাছটা লাগিয়েছিল, তুমি তো জানোই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই নারকেলগুলো তুমি আর কাউকে বেচবে না, ঠিক আছে? এইটুকু তো আমার জন্য করতেই পারো। ঠিক আছে, নারকেলগুলো তোমাকেই দেব, প্রতিজ্ঞা করছি। চলো হাত মিলাই। এইভাবে ধানু আর তার বউ অলস মানুষকে লুটতে থাকে। ধানু গাছে উঠে নারকেল পেড়ে আনতো আর বাজারে গিয়ে বিক্রি করার নাটক করত, কিন্তু আসলে ও নারকেলগুলো নিজের বাড়িতে নিয়ে আসতো আর সত্যি করে প্রত্যেকটা নারকেল থেকে একটা করে সোনার মুদ্রা পেত। আর এইভাবেই ধানু আর তার পরিবার মানুকে বোকা বানিয়ে ধনী হতে লাগলো। ওই জাদুর নারকেল গাছটা নারকেল দিতে থাকলো আর ধানু সেগুলো বেচতে থাকলো। এইভাবে ধানুর বাড়ি বড় হতে লাগলো, আর এইভাবে খুব তাড়াতাড়ি সে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেল। আর অন্যদিকে মানু, যে কিছুই বুঝতে পারছিল না, শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে ধানুকে নারকেল বিক্রি করে যাচ্ছিল। কিন্তু মানুর বউ খুব বুদ্ধিমতী ছিল। একদিন ধানু আর তার বউ কিভাবে এত ধনী হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওরা কি টাকার গাছ পেয়েছে নাকি? অনেক কষ্ট করে হয়তো। ছাড়ো, অন্যদের উন্নতিতে নিজেদের হিংসা করতে নেই, বুঝেছো গিন্নি? আরে আমি হিংসা করছি না গো, কিন্তু কোন কাজটা? ওরা কোনো কাজই করে না যে আমাদের নারকেলগুলো বিক্রি করা ছাড়া। আর সত্যি করেই ওরা এখন অনেক ধনী হয়ে গেছে, তাহলে আমাদের নারকেল বিক্রি করার ওদের দরকার কি? কিন্তু এটা তো ভালো কথা, তাই না? কি বলো? আমার তো মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে।
ওরা যেদিন থেকে আমাদের নারকেল বিক্রি করা শুরু করেছে না, তখন থেকে ধনী হতে শুরু করেছে। তুমি নিজের অলসতা ছাড়ো আর ব্যাপারটা গিয়ে দেখো তো মনু। একবার একটা কথা তোমার মাথায় ঢুকে গেলে ঠাকুর এসেও সেটাকে সরাতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমি গিয়ে দেখব। ওরা দুজনে ওখানে আছে, চলো গিয়ে দেখি কি করছে। আমার খুব অদ্ভুত লাগছে, বুঝলে? চুপ করো, শোনো, আমার মনে হয় এবার আমাদের একটা বড় বাড়ি নিতে হবে, এই গ্রাম থেকে বেরিয়ে শহরের কাছাকাছি। আরে কিনে নেব, শুধু একটু অপেক্ষা করো গিন্নি। আগে যাও, গিয়ে নারকেলগুলো নিয়ে এসো, যাও। একবার দেখি যে আমরা আজকে কত উপার্জন করলাম গিন্নি। ঠিক আছে, তুমি দেখেছো আমাদের নারকেলের মধ্যে সোনার মুদ্রা আছে? তাই তো আমি ভাবছি ওরা এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল কি করে। সত্যি তো, তাহলে তো এই নারকেলগুলো সব আমাদের। আমি এখনই যাচ্ছি ওদেরকে বলতে। ধানু, বিশ্বাসঘাতক, তাহলে এই করে তুই ধনী হয়েছিস আমার নারকেল থেকে সোনা চুরি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই কি বলছিস। আমি সব দেখে নিয়েছি, মিথ্যে কথা বলিস না। তোমার সব সম্পত্তি আমার। বিশ্বাসঘাতক কোথাকার। বাজে কথা না বলে এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। আমি তোমার সব নারকেল কিনে নিয়েছি, তার মানে সেই নারকেলের ভিতরে যা আছে সেগুলো সব আমার। না, এগুলো ঠিক না। ওই নারকেলের ভিতরে থাকা সোনার মুদ্রাগুলো আমার। চিন্তা করো না, তুমি আবার ভগবানের কাছে প্রার্থনা করো, সে নিশ্চয়ই তোমার প্রার্থনা শুনবে। ওই দিন রাতে মানু কঠোর সাধনা করলো। অনেকক্ষণ বাদে ভগবান আবার মানুকে দর্শন দিলেন। কি হয়েছে মানু? আমি বারবার তোমার কাছে আসতে পারবো না। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের আমাকে দরকার। হে ঠাকুর, আপনি আমাকে সাহায্য করুন। ধানু আমার সব সোনার মুদ্রা চুরি করে নিয়েছে। আমি জানি, আমি সব দেখেছি, কিন্তু আমি এতে কিছুই করতে পারবো না। এসব তোমার অলসতার জন্যই হয়েছে, তাই যা হবার তা হয়ে গেছে। কিন্তু ঠাকুর। ঠিক আছে, যেহেতু তুমি একজন সৎ মানুষ, তাই আমি তোমায় সাহায্য করব, কিন্তু তোমাকেও প্রতিজ্ঞা করতে হবে যে তুমি পরিশ্রম করে কাজ করবে। প্রতিজ্ঞা করছি। তুমি নিজে তোমার গাছে চড়বে। হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই আমি করব, কিন্তু আমি ওই চোর ধানুকেও শিক্ষা দিতে চাই। চিন্তা করো না, ও একজন বিশ্বাসঘাতক। ও যা করেছে তার শাস্তিও নিশ্চয়ই পাবে। এখন থেকে মানু আর আমাকে নারকেল বিক্রি করবে না, তাই আমাকে এবার থেকে নারকেল চুরি করে নিতে হবে। গিন্নি, তাড়াতাড়ি করো, আমি নারকেল নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে এগুলো ভাঙো। এদিকে নিয়ে এসো। কি হলো? কি হলো? এখানে নারকেলের মধ্যে তো বিছা রয়েছে। হে ঠাকুর, পালাও পালাও গিন্নি, তাড়াতাড়ি করে পালাও। না, এইরকম করো না মানু। আমাদেরকে এই বিছের হাত থেকে বাঁচাও মানু। আমি কেন তোমাদেরকে বাঁচাবো? এই বিছেগুলো সব তোমার নারকেলের মধ্যে ছিল। কিন্তু তুমি তো বলেছিলে নারকেলের মধ্যে যা থাকবে সেগুলো সবই তোমার, তাই না? শুভ বিদায় ধানু, বিছেগুলোর সাথে আনন্দে থাকো। ধানু আর তার বউ নিজেদের ভুল বুঝতে পারলো। বিছেগুলো তাদের অনেকক্ষণ ধরে হয়রানি করেছিল, কিন্তু বিছেগুলো চলে যাওয়ার পর ধানু আর তার বউ মানুর কাছে ক্ষমা চাইলো আর নিজেদের সম্পত্তিগুলো তাদের সাথে ভাগ বাটোয়ারা করে নিল। আর তারপর একসাথে দিন কাটাতে লাগলো। যখন তাদের কাছে অনেক ধন সম্পদ জমা হয়ে গেল, তখন তারা তাদের থেকে সোনার মুদ্রাগুলো গ্রামের অন্য লোকেদের কাছে দিতে থাকলো। নারকেলের গাছ যতদিন থাকলো, তার ভেতর থেকে সোনার মুদ্রাও বেরোতে থাকলো।